কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে। আমরা একটু নিচে যাই। এটা 4টি অংশে 4টি পেজ আছে, এখানে 4টি পেজ পূরণ করে জমা দিতে হবে। আমরা একটু নিচের দিকে যাই। এখানে বলা হচ্ছে যে সম্পদ বিবরণীর ফর্ম হাতে অথবা কম্পিউটার কম্পোজ করে পূরণ করা যাবে। ফর্মের প্রদত্ত স্থান সংকুলন না হলে ফর্মের পাঠানো ঠিক রেখে প্রয়োজনের সংখ্যক যে যতটুকু প্রয়োজন সে অনুযায়ী সংযোজন করা যাবে। যৌথ মালিকানা অর্জিত সম্পদ ও দায়ের ক্ষেত্রে অংশ মোতাবেক প্রাপ্য সম্পদের বিবরণ, পরিমাণ, মূল্য উল্লেখ করতে হবে। সরকারি কর্মচারী সন্তান সন্ততি যদি সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল না হয় তাহলে এই সম্পদ বিবরণীতে অন্তর্ভুক্ত হবে। আমরা প্রথম কয়ে চলে যাই। এখানে সাধারণ তথ্যাবলী আছে। এখানে কর্মচারীর নাম, পরিচিতি নাম্বার, পদবি, ক্যাডার যদি হন তাহলে ক্যাডার উল্লেখ করতে হবে, বর্তমান কর্মস্থল, চাকরিতে যোগদানের তারিখ, যোগদানকালে পদবি, স্থায়ী ঠিকানা, এনআইডি নম্বর, জন্ম তারিখ, ট্যাক্সধারী হলে অবশ্যই এখানে টিআই নাম্বারটা দিতে হবে, বেতন স্কেল, মূল বেতন, মোবাইল নম্বর, ইমেল, বর্তমান ঠিকানা সংযুক্ত করতে হবে এবং পরিবারের সদস্যদের এখানে বিবরণ সংযুক্ত করতে হবে। এটা বুঝতে পারছেন যে এখানে ক্রমিক নম্বর দিতে হবে, এখানে নাম, এনআইডি নাম্বার, জন্ম তারিখ, সম্পর্ক, পেশা, যদি চাকরিজীবী হয় তাহলে এখানে উল্লেখ করতে হবে। এখানে ছেলে মেয়েদের তো এনআইডি হয় না, 18 বছরের নিচে হলে এনআইডি পাবে না, তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। এইটা হচ্ছে সাধারণ তথ্যগুলি। আমরা চলে যাই খ অংশ সম্পদে। স্থাবর সম্পদ, এখানে জমি ক্যাটাগরি দেওয়া হয়েছে কৃষি এবং অকৃষি। এখানে অবস্থান, জেলা, উপজেলা, মৌজা উল্লেখ করতে হবে, খতিয়ান নম্বর দিতে হবে, আর ডাক নম্বর এবং হোল্ডিং নাম্বার দিতে হবে, সেটা দেশে বা বিদেশে যেখানে হোক এটা উল্লেখ করতে হবে। পরিমাণ কত সেটা, অর্জনের ধরন, আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন না ক্রয় করেছেন না দান, এটা উল্লেখ করতে হবে, যে যেটা প্রযোজ্য হবে সে অনুযায়ী দিতে হবে। যার নামে, নিজে, স্বামী অথবা সন্তান বা স্ত্রী যার নামে হবে সেটা উল্লেখ করতে হবে। অর্জনের তারিখ, কত তারিখে এটা নেওয়া হয়েছে সেটা উল্লেখ করতে হবে। ক্রয় হলে অর্থের উৎস, যদি ক্রয় করে থাকেন তাহলে উৎস কোথায় সেটা উল্লেখ করতে হবে। এমআর যদি থাকে তো উল্লেখ করতে হবে বসত বাড়ি, তারপরে হচ্ছে ফ্ল্যাট, খামার বাড়ি, খামার বা বাগান বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অন্যান্য কিছু থাকলে সেইটা উল্লেখ করতে হবে। এখানে অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পদ, এখানে অলংকারাদি থাকলে সেটার বিবরণ দিতে হবে। এখানে যার নামে অর্জিত, নিজে, স্ত্রী, স্বামী, সন্তান যার নামে হোক না কেন এটা উল্লেখ করতে হবে। সম্পদের পরিমাণ উল্লেখ করতে হবে। অর্জনের ধরন, সেটা ক্রয় সূত্রে হয়েছে না দান বা উত্তরাধিকার, যেটা এখানে উল্লেখ করতে হবে। যদি ক্রয় হয়ে থাকে তাহলে অর্থের উৎস কি সেটা উল্লেখ করতে হবে। যদি স্টক শেয়ার ব্যবসা থেকে উল্লেখ করতে হবে। সঞ্চয়, প্রাইজ বন্ড, সঞ্চয় স্কিম থাকলে উল্লেখ করতে হবে। বীমা, ব্যাংকে গচ্ছিত অর্থ, এফডিআর বা ডিপিএস থাকলে সেটা উল্লেখ করতে হবে। সরকারি কর্মচারীদের জিপিএফ থাকে, জিপিএফ ফান্ড থাকে, উল্লেখ থাকে, এখানে উল্লেখ করতে হবে। মোটরযান যদি থাকে সেটা ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, ব্যক্তিগত হতে পারে। ইলেকট্রনিক সামগ্রী বা আসবাবপত্র এগুলো উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে আগ্নেয়াস্ত্র, অন্যান্য যে থাকে সেগুলো উল্লেখ করতে হবে। অংশদায়,
আপনি ঋণ নিয়েছেন, সেটা নিজে, স্বামী, সন্তান, যেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। ঋণদাতা, প্রতিষ্ঠান, ব্যক্তি বা প্রতিষ্ঠান যেটা হোক না কেন সেটা উল্লেখ করতে হবে। ঋণের ধরন, ঋণের ধরন সেটা কি জন্য নিয়েছেন, গৃহ নির্মাণ, কম্পিউটার, মোটরযান, সেটা উল্লেখ করতে হবে। ঋণ গ্রহণের তারিখ, ঋণ কত তারিখে গ্রহণ করছেন সেটা উল্লেখ করতে হবে। ঋণের পরিমাণ এবং অপরিশোধিত ঋণের মানে কতটুকু আপনার বকেই আছে সেটা উল্লেখ করতে হবে। এই হচ্ছে সম্পদ বিবরণী। এটা নভেম্বর 2024 সালের মধ্যে এটা দাখিল করতে হবে বলা হয়েছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।